প্রতিটি অপরাধী মনে করে যে পুলিশের পক্ষে তার কাছে পৌঁছানো অসম্ভব, কারণ ঘটনা ঘটানোর আগে থেকেই সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু আসল সত্য হলো, ষড়যন্ত্র আর প্রস্তুতি যাই হোক না কেন, পুলিশ সর্বদা অপরাধীর কাছে পৌঁছেই যায়। খুনের রহস্যের এই সত্য গল্পটি একজন অপরাধীকে নিয়ে, যে জেলে থাকাকালীনই নিজেকে একজন নিখুঁত অপরাধী বলেই মনে করত। আসলে সে একটি খুনের জন্য এমন একটা স্ক্রিপ্ট তৈরি করেছিল যেখানে পুলিশও ফাঁদে পড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই পাওয়া একটা ছোট্ট সূত্র, দুটো শব্দ এই হত্যার রহস্য উন্মোচন করে, যা বাস্তবে সত্যি একটা ধাঁধায় পরিণত হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা শুনছেন আমার গল্পের আসরের নতুন একটি গল্প। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকের কাছে প্রত্যেকবারের মতো অনুরোধ, শেষ পর্যন্ত গল্পটা শুনবেন, আর আমার উপস্থাপনা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। খুনের রহস্যের এই সাসপেন্স থ্রিলার গল্পটি দেশের রাজধানী দিল্লির। তখন শীতকাল ছিল, সালটা 2019। 24 বছর বয়সী সিমরান থাকতো দিল্লির আম্বেদকর নগরে। সিমরান দেখতে যেমন সুন্দর ছিল, পড়াশোনাতেও খুব মেধাবী ছিল। সিমরানের হাসি খুশি মিষ্টি স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসত। কেউ ভাবতেও পারেনি ওর সাথে এত বড় একটা ঘটনা ঘটবে, যা সেই সময় শুধুমাত্র দিল্লিতেই নয়, বরং পুরো ভারতের নিউজ পেপারের হেডলাইন হয়েছিল। তারিখটা ছিল 25শে ফেব্রুয়ারি 2019। সকাল প্রায় 10টা নাগাদ সিমরান তার বাড়ি থেকে কিছু কাজ আছে বলে বেরিয়ে যায়। তবে সে তার বাবা মাকে জানায়নি যে সে কোথায় যাচ্ছে। সে শুধু বলেছিল যে কিছু কাজ আছে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তার বাড়ির লোকেরা জানত সিমরান বেশ কিছুদিন ধরে একটা চাকরির সন্ধান করছিল, তাই তারা ভেবেছিল যে সে সম্ভবত সেই জন্যই বাইরে যাচ্ছে। কিন্তু এরপর সকাল গড়িয়ে দুপুর থেকে সন্ধে হয়ে যায়, তবুও সিমরান বাড়ি ফিরে আসে না। স্বাভাবিকভাবেই বাড়ির লোকেরা দুশ্চিন্তায় পড়ে, তাদের মেয়ে গেল কোথায়। তারা সিমরানকে ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ পায়। তারপর তারা সিমরানের বন্ধু বান্ধবদেরও ফোন করে, কিন্তু তার কোনো বন্ধু জানতো না যে সিমরান কোথায় গেছে। তখন সিমরানের পরিবারের লোকেরা তাদের আত্মীয় স্বজনদের কাছেও ফোন করে, কিন্তু সিমরানের কোনো খোঁজ পাওয়া যায় না। পুরো রাত তারা সিমরানকে খুঁজতে থাকে এবং তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সিমরানের কোনো খোঁজ মেলে না। পরদিন সকালে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সিমরানের বাবা আম্বেদকর নগর পুলিশ স্টেশনে গিয়ে সিমরানের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান। তারপর পুলিশও সিমরানের খোঁজ শুরু করে। এরই মধ্যে 27শে ফেব্রুয়ারি বিকেল প্রায় 3:40 নাগাদ দিল্লি সরিতা বিহার পুলিশ স্টেশনে এক অজানা ব্যক্তির ফোন আসে। ওই অজ্ঞাত ব্যক্তি বেশ আতঙ্কিতভাবেই পুলিশকে জানায়, সরিতা বিহারে রেলওয়ে ট্র্যাকের কাছে একটা মেয়ের বস্তাবন্দি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এই খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর পুলিশ দেখে যে সত্যি রেলওয়ে ট্র্যাকের কাছে একটা 24-25 বছরের তরুণীর মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে। মেয়েটির পরনে ছিল জিন্স আর কুর্তি। যেহেতু আবহাওয়া তখনও ঠান্ডা ছিল, তাই শরীরে খুব বেশি পচন ধরেনি। তবে দেখেই বোঝা যাচ্ছিল যে মৃতদেহটি অবশ্যই 1 কি 2 দিনের পুরনো হবে। মৃতদেহের অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় যে মৃত্যুর আগে
তাকে নৃশংসভাবে আঘাত করা হয়েছিল। তার ঘাড় আর মুখে আঁচড়ের চিহ্নও ছিল। তবে যখন এই ঘটনার তদন্ত শুরু করা হয় তখন এক অদ্ভুত আর ভয়ঙ্কর সত্য সকলের সামনে আসে। মৃত ব্যক্তির শনাক্তকরণের জন্য এরপর পুলিশ মৃতদেহ আর তার আশেপাশে তল্লাশি চালায়। মেয়েটির জিন্সের পকেট থেকে একটা মোবাইল ফোন আর একটা চিঠি উদ্ধার হয়। চিঠিতে লেখা ছিল, আমি সিমরান, আমি দিল্লির আম্বেদকর নগরের বাসিন্দা। আমি আরুষ নামে একটি ছেলেকে ভালোবাসি। আমি জানতাম না যে আরুষ ইতিমধ্যেই বিবাহিত। আরুষের বাবা মা চাননি যে আমি তার সাথে সম্পর্ক রাখি, তবুও আরুষের সাথে আমার সম্পর্ক ছিল। আরুষের পরিবারের কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল। পরিবারের চাপে পড়ে এখন আরুষও পাল্টে গেছে। আরুষ আর তার দুই বন্ধু আমাকে ভয় দেখাচ্ছে। সে অনেক দিন ধরে হুমকি দিচ্ছে। ওরা আমার কাছে টাকা চাইছে। ওরা আমার একটা অশ্লীল ভিডিও তৈরি করেছে। ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। যদি আমাকে খুন করা হয় তবে এই তিনজনই থাকবে আমার মৃত্যুর জন্য দায়ী। আমি এতে এই তিনজনের নাম আর মোবাইল নম্বর লিখছি। এই চিঠিটা খুব সাবধানে জিন্সের মধ্যে লুকোনো ছিল, যাতে এটাও মনে না হয় যে এটা ইচ্ছাকৃতভাবে সেখানে রাখা হয়েছে। যখন এই চিঠি এবং মামলার প্রকৃত সত্য সবার সামনে আসে তখন মানুষ ভাবতেও পারছিল না যে এমন কিছু সত্যিই সম্ভব। এই মামলাটি পুলিশের জন্য একেবারেই ভিন্ন আর জটিল একটা মামলা হয়ে উঠেছিল। এরপর পুলিশ সিমরানের মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং আম্বেদকর নগরে গিয়ে সিমরানের পরিবারের সঙ্গে দেখা করে। তারা সিমরানের বাবাকে পুরো ঘটনাটি জানায় এবং সিমরানের বাবাকে সিমরানের মৃতদেহের একটি ছবি দেখায়। ছবি দেখার সঙ্গে সঙ্গেই সিমরানের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং পুলিশকে জানান যে ছবিতে থাকা মেয়েটি তারই মেয়ে, যে গত 2 দিন ধরে নিখোঁজ ছিল আর যার নিখোঁজ হবার রিপোর্টও তিনি থানায় লিখিয়েছেন। এতে পুলিশ সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় মৃত মেয়েটি সিমরানি। তারপর পুলিশ সিমরানের পকেট থেকে উদ্ধার হওয়া চিঠিটি সিমরানের বাবাকে দেখায় এবং জিজ্ঞাসা করে এটি সিমরানের হাতের লেখা কিনা। সিমরানের বাবা চিঠিটি মনোযোগ দিয়ে দেখেন এবং কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ, এটা সিমরানেরই হাতের লেখা। ইতিমধ্যে সিমরানের পোস্টমর্টেম রিপোর্টও পুলিশের কাছে আসে। রিপোর্টটি দেখার পর পুলিশের সন্দেহ সঠিক প্রমাণিত হয়। মেয়েটির সাথে নির্মম আচরণ করা হয়েছিল। তার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাকে গণধর্ষণ করা হয়েছিল। এরপরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সিমরানের শেষকৃত্যের পর পুলিশ এই মামলার তদন্ত জোর কদমে শুরু করে। প্রথমেই তারা সিমরানের ফোন কল ডিটেলস বের করে। এতে জানা যায় যে সিমরান তার শেষ ফোনটি করেছিল আরুষকেই। তারপর পুলিশ একটা টিম নিয়ে আরুষের বাড়িতে পৌঁছয়, কিন্তু সেখানে গিয়ে দেখে আরুষ বাড়িতে নেই। তখন পুলিশ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে আরেকটি টিম আরুষের 2 বন্ধুকেও আলাদা আলাদা জায়গা থেকে গ্রেপ্তার করে। আরুষ যখন পুলিশের কাছে তার গ্রেপ্তারির কারণ জানতে চায়, পুলিশ তাকে জানায় যে সে আর তার 2 বন্ধু মিলে সিমরানকে হত্যা করেছে এবং প্রমাণস্বরূপ তাকে সেই চিঠিটি দেখায় যা সিমরান মৃত্যুর আগে লিখে গিয়েছিল। কিন্তু বন্ধুদের মতোই যখন আরুষ সেই চিঠিটি দেখে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সে বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। আরুষ পুলিশকে বলে যে সে সিমরান নামের কোনো মেয়েকেই চেনে না, এমনকি তার দূর সম্পর্কের আত্মীয়দের মধ্যেও সিমরান নামের কোনো মেয়ে নেই। ভালোবাসা তো দূরে থাক, আজ পর্যন্ত সে সিমরান নামের কোনো মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত করেনি।
আরুষের কথা শুনে পুলিশ মনে করে যে আরুষ মিথ্যা বলছে, যেমন অন্য সব অপরাধী বলে থাকে। পুলিশ তখন তাদের নিজেদের মতো করে আরুষকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তারপরেও আরুষের ওপর কোনো প্রভাবই এর পড়ে না। তার বক্তব্য একটাই ছিল যে সে সিমরান নামের কোনো মেয়েকেই চেনে না। সত্যি বের করার জন্য পুলিশ সব রকমের চেষ্টা করেছিল, কিন্তু এরপরেও আরুষের থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। এরপর পুলিশ আরুষের ফোন কল ডিটেলস বের করে। তাতে দেখা যায় 25শে ফেব্রুয়ারি সিমরানের ফোন থেকে আরুষকে একটা কল করা হয়েছিল, আর সেটা ছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু আরুষের তরফ থেকে কোনো কল করা হয়নি। এমনকি যখন আরুষের পুরনো কল ডিটেলসও বের করা হয়, তখন দেখা যায় যে আরুষ আর সিমরানের মধ্যে আগে কখনোই কথা হয়নি। এটা দেখে পুলিশ কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে যে এটা কিভাবে সম্ভব। যদি কেউ প্রেমিক প্রেমিকা হয়ে থাকে তাহলে কখনো না কখনো তো তারা একে অপরের সাথে ফোনে কথা বলবেই। এবার পুলিশেরও মনে হতে থাকে যে হয়তো আরুষ সত্য বলছে। এই সহজ মনে হওয়া মামলাটি পুলিশকে এক চ্যালেঞ্জের মুখে নিয়ে যায়। পুলিশও বুঝতে পারছিল না যে আসল ঘটনাটা কি। আরুষ বলছে যে সে সিমরানকে চেনে না, কিন্তু সিমরান নিজের হাতে এই চিঠি লিখে তার মৃত্যুর জন্য আরুষকে দায়ী করেছে। এমনকি 25শে ফেব্রুয়ারি সিমরান আরুষকে একটা কলও করেছিল। এই মামলাটি ক্রমে একটা অদ্ভুত ধাঁধায় পরিণত হচ্ছিল। যদি এদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে সিমরান কেন তার মৃত্যুর আগে আরুষ আর তার দুই বন্ধুকে তার মৃত্যুর জন্য দায়ী করল? এই রহস্য সমাধানে পুলিশ আবারও সিমরানের বাবার সঙ্গে দেখা করে এবং তাকে অনুরোধ করে সিমরানের হাতের লেখাটি আর একবার পরীক্ষা করতে। সিমরানের বাবা সিমরানের পুরনো নোট আর ডায়েরির লেখার সাথে চিঠির লেখার কিন্তু মিল খুঁজে পান। তখন এই চিঠিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ ছিল এটি সিমরানেরই হাতের লেখা। কিন্তু এরই মাঝে এমন একটা ঘটনা ঘটে যা পুরো এই মামলাটার মোড়ই ঘুরিয়ে দেয়। আসলে পুলিশের অনুরোধে যখন সিমরানের বাবা তার ডায়েরির হাতের লেখা পরীক্ষা করছিলেন, তখন ডায়েরির একটা পৃষ্ঠায় লেখা 3টি শব্দের দিকে তার নজর পড়ে। শব্দ 3টি, প্রথমটি ছিল প্রসাদ, দ্বিতীয়টি জব এবং তৃতীয়টি একটি মোবাইল নম্বর। এই শব্দগুলো মাত্র কয়েকদিন আগেই লেখা হয়েছিল। সিমরানের বাবার একটু অদ্ভুত লেগেছিল। এই প্রসাদ, জব আসলে কি বা কে? এই শব্দগুলোর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কার নম্বর সিমরানের ডায়েরিতে লিখে রেখেছিল? এরপর সিমরানের বাবা নিজের ফোন থেকে ওই নম্বরে কল করেন। একজন ব্যক্তি ফোনটি ধরে। তখন সিমরানের বাবা তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি প্রসাদ বলছেন? ওপার থেকে উত্তর আসে, হ্যাঁ বলছি। এরপর তিনি জিজ্ঞাসা করেন, আপনি কি সিমরানকে চেনেন? আপনার কি সিমরানের সাথে কথা হয়েছিল? উত্তরে সেই ব্যক্তি বলেন, হ্যাঁ চিনি। 20-22 দিন আগে একটি চাকরির বিষয়ে ওর সাথে আমার কথা হয়েছিল। এই কথোপকথনের সময় সিমরানের বাবা খেয়াল করেন, যখন তিনি সেই লোকটির সাথে কথা বলছিলেন তখন তাকে খুব নার্ভাস লাগছিল এবং সিমরানের নাম শুনে যেন ভয়ে তার গলা কেঁপে উঠেছিল। এরপর সিমরানের বাবা আর দেরি করে না, সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করেন এবং সেই ফোন নম্বরটি পুলিশকে দেন। পুলিশ এই নম্বরটি পাওয়ার পরই দ্রুত এই নম্বরের কল ডিটেলস বের করেন। কল ডিটেলে পুলিশ একটা গুরুত্বপূর্ণ তথ্য পায়। প্রথমত 25শে ফেব্রুয়ারি ওই নম্বর থেকে সিমরানকে ফোন করা হয়েছিল
এবং তার থেকেও বড় বিষয় হলো 27শে ফেব্রুয়ারি এই নম্বরের লোকেশন ছিল ঠিক সেই জায়গায় যেখানে সিমরানের লাশ পাওয়া গিয়েছিল। এই তথ্য পাওয়ার পরই পুলিশ প্রসাদ নামে সেই ব্যক্তিকে ট্রেস করে এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রসাদ জানায় যে সে সিমরানের সাথে শুধুমাত্র চাকরির বিষয়ে কথা বলেছিল, কিন্তু পুলিশের সন্দেহ সম্পূর্ণভাবে এই প্রসাদের ওপরেই ছিল। তাই তারা এত সহজে তাকে বিশ্বাস করে না, বরং তাকে আরো কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে প্রসাদ ভেঙে পড়ে এবং পুলিশকে পুরো ঘটনা খুলে বলে। তার কথা শুনে পুলিশও অবাক হয়ে গিয়েছিল। প্রসাদ পুলিশকে যে ঘটনাটা শোনায় সেই ঘটনাটা কিছুটা ছিল এই রকম। প্রসাদ, যার পুরো নাম ছিল দীনেশ প্রসাদ, একটা চুরির মামলায় বেশ কিছুদিন আগে সে ধরা পড়েছিল এবং তাকে তিহার জেলে পাঠানো হয়েছিল। সেখানে তার পরিচয় হয় অন্য দুই অপরাধী, ধনঞ্জয় আর বান্টির সঙ্গে। তারপর প্রসাদের তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। তিনজনই একে অপরের ঠিকানা আর পরিবারের বিষয় জানত। ওই জেলে থাকার সময় তারা একে অন্যের সঙ্গে পারিবারিক বিষয়ে অনেক তথ্য শেয়ার করত। প্রসাদ আর ধনঞ্জয় জানতে পেরেছিল যে বান্টিদের অনেক জমি জায়গা আছে আর তার এক ছোট ভাই ছাড়া কেউই আর নেই। এরই মধ্যে একদিন হঠাৎ জেলের মধ্যেই বান্টি আর ধনঞ্জয় ঝগড়া হয় এবং সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় যে বান্টি ধনঞ্জয়কে প্রচণ্ড মারধর করে। এরপর থেকেই তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এর কিছুদিন পর ধনঞ্জয় আর প্রসাদ জেল থেকে জামিনে ছাড়া পায়। বান্টি তখনও জেলে ছিল। জেল থেকে বেরিয়ে তারা বান্টির ওপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তার প্ল্যান করতে থাকে। প্রসাদ আর ধনঞ্জয় ভাবতে থাকে যে এমন কিছু করতে হবে যাতে বান্টির ওপর প্রতিশোধও নেওয়া যায় আর ওর জমি হাতিয়েও নেওয়া যেতে পারে। অনেক ভেবে চিনতে তারা সিদ্ধান্ত নেয়। বান্টির ছোট ভাই, যার কথা বান্টি তাদের বারবার বলতো, তাকে কোনো একটা মার্ডার কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে, তাহলে তাদের দুটো উদ্দেশ্যই সফল হবে। আর এই ভাবনা থেকে শুরু হয় পুরো মাস্টারমাইন্ড পরিকল্পনা। এরপর প্রসাদ খুঁজতে থাকে এমন একজনকে যার হত্যার দায় বান্টির ছোট ভাইয়ের ওপর চাপিয়ে দেওয়া যাবে। জানলে অবাক হবেন, বান্টির সে ছোট ভাই আর কেউ নয়, এই আরুষ, যার কথা সিমরান তার চিঠিতে লিখে গিয়েছিল। একদিন প্রসাদ তার এক বন্ধুর সাথে দেখা করতে আম্বেদকর নগরে গিয়েছিল। সেই বন্ধুর বাড়িতেই সিমরানের সাথে তার পরিচয় হয় এবং সে জানতে পারে যে সিমরান একটা চাকরি খুঁজছে। প্রসাদ তখন তার টার্গেট পেয়ে যায় এবং সে তার বন্ধুর মাধ্যমে সিমরানকে একটা ফোন নম্বর পাঠিয়ে দেয়। 25শে ফেব্রুয়ারির দিন সিমরানকে চাকরির লোভ দেখিয়ে সরিতা বিহারে ডেকে নেয়। সেখানে প্রসাদ এবং তার দুই বন্ধু গাড়িতে আগে থেকেই সিমরানের জন্য অপেক্ষা করছিল। সিমরান সেখানে এসে পৌঁছলে তারা সিমরানকে সরিতা বিহারের একটা ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে আটকে রাখে। 2 দিন ধরে নির্দোষ অসহায় সিমরানকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তারা ধর্ষণ করে এবং তাকে ভয় দেখিয়ে একটা সুইসাইড নোট লিখিয়ে নেয় যাতে সে আরুষকে ফাঁসাতে পারে। 2 দিন অমানসিক অত্যাচারের পর সিমরানকে তারা শ্বাসরোধ করে হত্যা করে। নির্দোষ মেয়েটি অকারণেই অসময়ে শেষ হয়ে যায়। এরপর এই 3 জন মিলে 27শে ফেব্রুয়ারি সিমরানের ডেড বডি একটা বস্তায় ভরে সরিতা বিহার রেলওয়ে ট্র্যাকের কাছে ফেলে দিয়ে আসে। কিন্তু অপরাধী যতই চালাক হোক, একদিন না একদিন সে ধরা পড়ে এবং ঠিক এমনটাই এই ধর্ষক হত্যাকারীদের সঙ্গেই হয়েছিল। অপরাধীরা বর্তমানে তিহার জেলে তাদের অপরাধে শাস্তি ভোগ করছে। তারা নির্দোষ সিমরানের সাথে 2 দিন ধরে যে নির্মম অত্যাচার করেছে তা ভাবলেই এখনো গা শিউরে ওঠে। আসলে আমাদের চারপাশে এমন কিছু বন্য আর নিষ্ঠুর মানুষ রয়েছে যারা এমন কাজ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না।
এই ঘটনা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে পরিবারের কাছ থেকে কখনোই কোনো কিছুই গোপন করা উচিত নয়, আর অপরিচিত কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া উচিত, যাতে এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারা যায়। আজকের এই গল্প এখানেই শেষ করছি। আবার অনুরোধ করব আপনাদের, আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন একটি সত্য ঘটনা নিয়ে আবার হাজির হব। ততদিন সকলে ভালো থাকুন আর নিজেকে নিরাপদে রাখুন। ধন্যবাদ।